দেখো, আমরা আজকে থার্মোডাইনামিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, যেটাকে আমরা বলি হিট ইঞ্জিন বা তাপীয় ইঞ্জিন। প্রথম হিট ইঞ্জিন যখন ইনভেন্ট হয় তখন একটা তার পেন পেপার মডেল তৈরি করেছিল যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে কার্নট। কার্নট সর্বপ্রথম থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে ব্যবহার করে একটা হিট ইঞ্জিন ডিজাইন করেছিল। এটাকে আমরা বলি কার্নট হিট ইঞ্জিন, বা এটাকে বলা যায় কার্নট রিভার্সিবল হিট ইঞ্জিন। এখন প্রশ্ন হচ্ছে, একটা হিট ইঞ্জিন মানে কি? দেখো, হিট ইঞ্জিন কথার অর্থ হচ্ছে, হিট ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস, একটা যন্ত্র, যে একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে কি করবে? তাপকে কার্যে রূপান্তরিত করবে। তাহলে হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস by which a system is made to undergo a cyclic process that result in conversion of heat into work। অর্থাৎ তার মানে তাপীয় ইঞ্জিন হলো একটা ডিভাইস, একটা যন্ত্র, যার কাজ একটা সাইক্লিক পদ্ধতিতে, অর্থাৎ একটা আবর্ত প্রক্রিয়ার মাধ্যমে তাপকে কার্যে রূপান্তরিত করা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর হিট ইঞ্জিন ব্যবহার করি। যে কোনো গাড়ি, ধরো মোটর সাইকেল হতে পারে, 4 চাকার গাড়ি হতে পারে, এরোপ্লেন হতে পারে, ট্রেন হতে পারে, যে কোনো গাড়ি, তাদের প্রত্যেকেরই একটা কিন্তু হিট ইঞ্জিন থাকে। এবং এই হিট ইঞ্জিনটা কাজ করে একটা সাইক্লিক প্রসেস, একটা রিভার্সিবল প্রসেস, একটা সাইক্লিক প্রসেসে হিট ইঞ্জিনটা কাজ করবে। এবং এর মূল মোটো হচ্ছে হিটকে, অর্থাৎ তাপকে কার্যে রূপান্তরিত করা। এবার একটা হিট ইঞ্জিনকে যদি আমরা দেখি, তাহলে হিট ইঞ্জিনের 3টে পার্ট থাকে। 3টে পার্টের মধ্যে প্রথম যে পার্ট, তাকে আমরা বলি সোর্স। একটা হিট ইঞ্জিনের 3টে পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে সোর্স, একটা পার্ট থাকে যাকে আমরা বলি ওয়ার্কিং সাবস্ট্যান্স, আরেকটি পার্ট থাকবে যেটাকে বলবো আমরা সিঙ্ক। যদি আমরা সোর্স সম্বন্ধে বলি, মনে রাখতে হবে সোর্স হচ্ছে একটা হিট ইঞ্জিনের হিট রিজার্ভার, যেখানে প্রচুর তাপ শক্তি রয়েছে। এবং হিট ইঞ্জিনের যে ওয়ার্কিং সাবস্ট্যান্স, সে কি করবে? ওই সোর্স থেকে হিট অ্যাবজর্ব করবে, করে ওয়ার্ক ডান করবে। সোর্সের টেম্পারেচার হবে খুব হাই এবং এর থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি। এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভালো করে মনে রাখবে। সোর্সের উষ্ণতা, টেম্পারেচার হবে অনেক বেশি এবং তার থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি, যাতে ওয়ার্কিং সাবস্ট্যান্স সোর্স থেকে যখন হিট অ্যাবজর্ব করবে, তাতে সোর্সের টেম্পারেচার যাতে কোনোভাবেই ডিক্রিজ না করে, সেই জন্যে সোর্সের থার্মাল ক্যাপাসিটি নিতে হবে ইনফাইনাইট। তাহলে সোর্স ইজ এ মেটেরিয়াল কেপ্ট অ্যাট হাই টেম্পারেচার। তাহলে সোর্সকে রাখতে হবে একটা উচ্চ উষ্ণতায়, অ্যান্ড হ্যাভিং ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। তার থার্মাল ক্যাপাসিটি হবে অসীম, মানে তাপগ্রাহিতা হবে অসীম। এনি অ্যামাউন্ট অফ হিট ক্যান বি টেকেন ফ্রম ইট। আমরা সোর্স থেকে যে কোনো পরিমাণ তাপ গ্রহণ করতে পারবো উইদাউট চেঞ্জিং ইটস টেম্পারেচার, কিন্তু কোনোভাবেই সোর্সের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে সোর্স হচ্ছে একটা হিট ইঞ্জিনের মেন পার্ট, যেখান থেকে আমরা হিট অ্যাবজর্ব করব, সেই হিটকে ওয়ার্কিং সাবস্ট্যান্স ওয়ার্ক ডানে কনভার্ট করবে। কিন্তু মনে রাখতে হবে সোর্সের টেম্পারেচার হবে অনেক অনেক বেশি, হাই টেম্পারেচার। তার থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি, যাতে সোর্স থেকে হিট অ্যাবজর্ব করার পরেও সোর্সের টেম্পারেচার যাতে কোনোভাবেই না কমে। নেক্সট পার্ট, আরেকটা যে পার্ট থাকে সেটা বললাম কি সিঙ্ক। সিঙ্ক হচ্ছে বাংলা করলে দাঁড়ায় ঠান্ডা পাত্র। সিঙ্ক কথার অর্থ বাংলায় হচ্ছে ঠান্ডা পাত্র, যার জন্য এটাকে আমরা বলি কোল্ড রিজার্ভার। সোর্স হচ্ছে হট রিজার্ভার, সিঙ্ক হচ্ছে কোল্ড রিজার্ভার। সিঙ্ক হচ্ছে কি লো টেম্পারেচারে থাকবে, সিঙ্কের টেম্পারেচার সবসময় খুব লো হবে, ঠান্ডা। এরও কিন্তু থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি। এনি অ্যামাউন্ট অফ হিট ক্যান বি গিভেন টু ইট। আমরা সিঙ্ককে যে কোনো পরিমাণ তাপ বর্জন করতে পারবো, যে কোনো পরিমাণ তাপ সিঙ্কে ছেড়ে দিতে পারবো, কোনোভাবেই সিঙ্কের উষ্ণতা কিন্তু বাড়বে না। তাহলে সিঙ্ক হচ্ছে একটা ঠান্ডা পাত্র,
যার থার্মাল ক্যাপাসিটি ইনফিনিটি, টেম্পারেচার ভীষণ লো, যে কোনো পরিমাণ হিট আমি সিঙ্কে ছাড়তে পারবো আমার প্রয়োজনে। এখানে আমি বলতে ওয়ার্কিং সাবস্ট্যান্স যে কোনো পরিমাণ তাপ সিঙ্কে বর্জন করতে পারবে, কিন্তু কোনোভাবেই সিঙ্কের টেম্পারেচার কিন্তু বাড়বে না, ওটা অলওয়েজ লো টেম্পারেচারেই থাকবে। যে কারণে আমরা বলছি সিঙ্কের থার্মাল ক্যাপাসিটি হতে হবে ইনফাইনাইট, যাতে হিট অ্যাবজর্ব করার পরেও ওর উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটে। তাহলে সিঙ্ক হলো কি একটা ঠান্ডা পাত্র। সিঙ্ক ইজ এ মেটেরিয়াল কেপ্ট অ্যাট লো টেম্পারেচার। সিঙ্ক হচ্ছে একটা মেটেরিয়াল যার উষ্ণতা খুব কম এবং হ্যাভিং ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি, যার তাপগ্রাহিতা হবে অসীম। এনি অ্যামাউন্ট অফ হিট ক্যান বি গিভেন টু ইট, যে কোনো পরিমাণ তাপ আমরা সিঙ্ককে বর্জন করতে পারবো উইদাউট চেঞ্জিং ইটস টেম্পারেচার, যার ফলে সিঙ্কের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে যে কোনো হিট ইঞ্জিনকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে তার এই দুটো জিনিস অবশ্যই থাকবে, একটা সোর্স আর একটা সিঙ্ক। এবার যেটা রইল সেটা হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্স হচ্ছে কি একটা মেটেরিয়াল যার কাজ হচ্ছে সোর্স থেকে হিট অ্যাবজর্ব করা, সেই হিটকে ওয়ার্ক ডানে কনভার্ট করা, আর যতটা হিট ওয়ার্ক ডানে কনভার্টও করতে পারলো না, অর্থাৎ এক্সেস যে হিটটা যেটা ওয়ার্ক ডানে কনভার্ট হলো না, সেই হিটটাকে ওয়ার্কিং সাবস্ট্যান্স কি করবে, সিঙ্ককে বর্জন করবে। তাহলে ওয়ার্কিং সাবস্ট্যান্স ইজ আ মেটেরিয়াল হুইচ কনভার্ট হিট এনার্জি ইনটু ওয়ার্ক। তাহলে ওয়ার্কিং সাবস্ট্যান্স ইজ আ মেটেরিয়াল হুইচ কনভার্টস হিট এনার্জি ইনটু ওয়ার্ক। It is taken in a cylinder fitted with tight movable frictionless piston. এই ওয়ার্কিং সাবস্ট্যান্সটা রাখা হবে একটা সিলিন্ডারের মধ্যে এবং যেটা আটকানো থাকবে একটা মুভেবল পিস্টন দিয়ে, অর্থাৎ পিস্টনটা প্রয়োজনে আমরা ওপরে ওঠাতে পারবো, প্রয়োজনে আমরা নিচে নামাতে পারবো। তাহলে ওয়ার্কিং সাবস্ট্যান্সকে রাখতে হবে একটা ফ্রিকশনলেস সিলিন্ডারের মধ্যে, যেটা ফিট করা থাকবে কি দিয়ে, ফিটেড উইথ এ মুভেবল পিস্টন। মুভেবল কেন, ইফ নেসেসারি আমরা পিস্টনটাকে মুভ করাবো উপরে অথবা নিচে। দ্য লোয়ার সাইড অফ দ্য সিলিন্ডার উইল বি থার্মালি কন্ডাক্টেড। এই সিলিন্ডারটা কিন্তু তৈরি করা হবে এমন মেটেরিয়াল দিয়ে যেটা তাপের সুপরিবাহী, থার্মালি কন্ডাক্টেড, মানে প্রয়োজনে যাতে হিট এক্সচেঞ্জ করা যায় উইথ সারাউন্ডিংস। তাহলে ওয়ার্কিং সাবস্ট্যান্স হচ্ছে একটা মেটেরিয়াল হুইচ কনভার্ট হিট এনার্জি ইনটু ওয়ার্ক। It is taken in a cylinder fitted with tight movable frictionless piston. At the lower side of the cylinder will be thermally conducting, মানে অর্থাৎ তাপের সুপরিবাহী হবে। তাহলে এই ওয়ার্কিং সাবস্ট্যান্সের কাজ কি? ওয়ার্কিং সাবস্ট্যান্স হচ্ছে একটা হিট ইঞ্জিনের মূল কাজটা করে কি করে, ওয়ার্কিং সাবস্ট্যান্স সোর্স থেকে বা হট রিজার্ভার থেকে হিট অ্যাবজর্ব করবে, সেই হিটটাকে ওয়ার্ক ডানে কনভার্ট করবে, আর এক্সেস হিট যেটা ওয়ার্ক ডানে কনভার্ট করতে পারলো না সেই হিটটা ও সিঙ্কে ছেড়ে দেবে। এবার দেখো একটা যদি আমরা আরেকটা জিনিস থাকবে আমাদের কার্নোট সাইকেলে, সোর্স, ওয়ার্কিং সাবস্ট্যান্স, হিট ইঞ্জিন, এই তিনটে জিনিস থাকছে। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে একটা ইনসুলেটিং স্ট্যান্ড। এই ইনসুলেটিং স্ট্যান্ডটার কাজ কি, আমরা ওই যে ওয়ার্কিং সাবস্ট্যান্সটা, যে সিলিন্ডারটার মধ্যে আমরা ওয়ার্কিং সাবস্ট্যান্সটা নেব, সেটাকে আমরা এই ইনসুলেটিং স্ট্যান্ডের ওপরে রেখে আমরা প্রয়োজনে অ্যাডিয়েবেটিক প্রসেস পারফর্ম করি। কোনো একটা হিট ইঞ্জিনে যদি আমাকে কোনো অ্যাডিয়েবেটিক প্রসেস পারফর্ম করতে হয়, তাহলে সেখানে একটা ইনসুলেটিং স্ট্যান্ড রাখতে হয়। আমরা কি করি, আমাদের যে ওয়ার্কিং সাবস্ট্যান্সটা সেটাকে ইনসুলেটিং স্ট্যান্ডের ওপর রেখে আমরা ওয়ার্কিং সাবস্ট্যান্সকে অ্যাডিয়েবেটিক্যালি এক্সপ্যান্ড করতে পারি বা অ্যাডিয়েবেটিক্যালি কম্প্রেস করতে পারি। তাহলে অ্যাডিয়েবেটিক কম্প্রেশন বা অ্যাডিয়েবেটিক এক্সপ্যানশনের জন্য, অর্থাৎ রুদ্ধতাপ সংকোচন বা রুদ্ধতাপ প্রসারণের জন্য ওয়ার্কিং সাবস্ট্যান্সটা যে সিলিন্ডারের মধ্যে আছে সেটাকে প্লেস করতে হয় অন ইনসুলেটিং স্ট্যান্ড। তাহলে আমরা কি দেখলাম যে একটা কার্নোট ইঞ্জিনের পারফরমেন্সের জন্য আমার চারটে জিনিস দরকার। একটা সোর্স বা হট রিজার্ভার যার থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি, টেম্পারেচার হবে খুব হাই। 2 সিঙ্ক যেটা লো টেম্পারেচারে থাকবে, তারও থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি।
একটা ওয়ার্কিং সাবস্ট্যান্স যে সোর্স থেকে হিট নেবে, নিয়ে ওয়ার্ক ডান করবে, এক্সেস হিট সিঙ্কে ছেড়ে দেবে, আর একটা স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা অ্যাডিয়াবেটিক প্রসেস পারফর্ম করার জন্য আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি, দেখো ভালো করে ছবিতে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। আমাদের দেখো চারটে জিনিস যার কথা আমি বললাম কার্নট ইঞ্জিনের, এই চারটে জিনিসকে আমরা একটা জায়গায় একটা ছবির মধ্যে দেখিয়েছি। দেখো প্রথমেই দেখতে পাচ্ছ ফার্স্টে আমার একটা সিলিন্ডার দেখা যাচ্ছে। এই সিলিন্ডারটার দেখো ভেতরে কি রাখা আছে, আইডিয়াল গ্যাস। এটাই হচ্ছে আমার কার্নট ইঞ্জিনের ওয়ার্কিং সাবস্ট্যান্স। কার্নট ইঞ্জিনের ওয়ার্কিং সাবস্ট্যান্স হচ্ছে এনমোল আইডিয়াল গ্যাস। তার মানে আমরা বলতে পারি এর ইকুয়েশন হবে পিভি ইজ ইকাল টু এনআরটি। পিভি ইজ ইকাল টু এনআরটি, যেটা রাখা আছে একটা সিলিন্ডারের মধ্যে। সিলিন্ডারের মুখে দেখতেই পাচ্ছ একটা পিস্টন রয়েছে। আমি বলেছিলাম ওয়ার্কিং সাবস্ট্যান্স থাকবে একটা সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারটা ফিটেড থাকবে উইথ এ মুভেবল, টাইটলি মুভেবল পিস্টন দিয়ে। তাহলে এই হচ্ছে সেই পিস্টন। তাহলে পিস্টন, সিলিন্ডার, তার ভিতরে রয়েছে আইডিয়াল গ্যাস, যেটা এখানে ওয়ার্কিং সাবস্ট্যান্সের কাজ করবে। আমরা এনমোল আইডিয়াল গ্যাস নেব, তার মানে আমাদের আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন মেনে চলবে। এবার দেখো আমার বাঁদিকে রয়েছে সোর্স। সোর্সের টেম্পারেচার T1 এবং এই সোর্সের থার্মাল ক্যাপাসিটি কিন্তু ইনফিনিটি, যাতে আমার ওয়ার্কিং সাবস্ট্যান্স এই সোর্স থেকে যখন হিট অ্যাবজর্ব করবে, সোর্সের টেম্পারেচার যাতে কোনোভাবেই ডিক্রিজ না করে, সেজন্য সোর্সের থার্মাল ক্যাপাসিটি হতে হবে ইনফিনিটি। রয়েছে একটা ইনসুলেটিং স্ট্যান্ড। আমি যেটা বললাম, আমার অ্যাডিয়াবেটিক প্রসেস যদি পারফর্ম করবো তখন আমরা এই ওয়ার্কিং সাবস্ট্যান্সটাকে কোথায় রাখবো, এই ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে। আর রয়েছে দেখো সিঙ্ক, যার টেম্পারেচার কত, T2। সিঙ্ক হচ্ছে লো টেম্পারেচার, তার মানে এখানে বুঝতেই পারছো T1টা T2 থেকে বড় হবে। T1 T2 থেকে বড়। সোর্সের টেম্পারেচার বেশি, সিঙ্কের টেম্পারেচার কম। সিঙ্ক হচ্ছে লো টেম্পারেচার এবং এরও থার্মাল ক্যাপাসিটি হবে ইনফিনিটি, যাতে আমার ওয়ার্কিং সাবস্ট্যান্স এক্সেস হিট, যেটা ওয়ার্ক ডানে কনভার্ট করতে পারলো না, সেই এক্সেস হিটটা এই সিঙ্কে যাতে বর্জন করতে পারে। তাহলে এটা হচ্ছে আমার চারটে পার্টকে এক জায়গায় দেখো আমরা দেখালাম। তাহলে সোর্স, সিঙ্ক, ইনসুলেটিং স্ট্যান্ড, আর এটা হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্স এনমোল আইডিয়াল গ্যাস। এই হচ্ছে আমাদের কার্নট ইঞ্জিনের মেন চারটে পার্ট। তাহলে এবার দেখো যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা কার্নট ইঞ্জিন হোক বা অন্য কোনো হিট ইঞ্জিন হোক, তাদের একটা বেসিক ডায়াগ্রাম হচ্ছে, যেটা ছবিতে দেখো আমি দেখাচ্ছি। এই যে হট রিজার্ভার, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোর্স। হট রিজার্ভারটাই হচ্ছে সোর্স, মানে তাপের উৎস। হিট ইঞ্জিন বলে যেটা দেখা আছে, এটা হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্স। হিট ইঞ্জিনটাই হচ্ছে এখানে ওয়ার্কিং সাবস্ট্যান্স। এইবার আর এই কোল্ড রিজার্ভার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্ক। তাহলে সোর্স হচ্ছে হাই টেম্পারেচারে আছে, যেটা TH বলে লেখা আছে, H ফর হট, মানে হাই টেম্পারেচার। কোল্ড রিজার্ভার মানে সিঙ্ক, তাকে দেখো TC দিয়ে লিখেছি, C মানে কোল্ড, মানে ঠান্ডা, টেম্পারেচার কম। তাহলে কি হবে, যে কোনো হিট ইঞ্জিনে এই যে ওয়ার্কিং সাবস্ট্যান্স বা হিট ইঞ্জিনে কি করবে, সোর্স থেকে হিট অ্যাবজর্ব করছে কতটা, QH ধরো হিট নিলাম সোর্স থেকে। এবার কি হবে, এই যে হিট ইঞ্জিন বা ওয়ার্কিং সাবস্ট্যান্স, এ একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করছে, দেখো W। আর যে হিটটা ওয়ার্ক ডানে কনভার্ট হলো না, সেটাও রিলিজ করবে কাকে, কোল্ড রিজার্ভারকে, মানে সিঙ্ককে। যেটা ওয়ার্ক ডানে কনভার্ট হলো না, সেটা ছেড়ে দেবে কাকে, সিঙ্কে। কতটা ছাড়ছে, QC। তাহলে QH হিট অ্যাবজর্ব হলো, তার মধ্যে থেকে ওয়ার্ক ডান হলো কতটা, W। তাহলে QH মাইনাস W, আর বাকিটা QC ছেড়ে দিলাম সিঙ্কে। তারপরে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান কত হলো, QH মাইনাস QC। তাহলে একটা হিট ইঞ্জিন বা একটা ওয়ার্কিং সাবস্ট্যান্স কতটা ওয়ার্ক ডান করে, যে হিটটা ও হিট সোর্স থেকে বা হিট রিজার্ভার থেকে অ্যাবজর্ব করে, সেটা মাইনাস যে হিটটা ও সিঙ্কে বর্জন করে। তাহলে QH হিট হট রিজার্ভার থেকে অ্যাবজর্ব হয়েছে, আর রিলিজ হয়েছে সিঙ্কে কতটা, কোল্ড রিজার্ভারে, QC। তাহলে QH মাইনাস QC করলে যেটা দাঁড়াবে, সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য হিট ইঞ্জিন অর ওয়ার্কিং সাবস্ট্যান্স। যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বেসিক থিওরি। তবে কার্নট ইঞ্জিনও কিন্তু এটাই বেসিক থিওরি, যে আমার ওয়ার্কিং সাবস্ট্যান্স হিট রিজার্ভার বা হিট সোর্স থেকে একটা হিট অ্যাবজর্ব করবে,
ওয়ার্ক ডান হবে, বাকি হিটটা সিঙ্কে ছেড়ে দেবে। তাহলে কতটা ওয়ার্ক ডান হবে? যে হিটটা অ্যাবজর্ব করলাম সেটা মাইনাস যে হিটটা সিঙ্কে ছেড়ে দিলাম সেইটা। দেখো যে কথাটা আমি বললাম তোমাকে সেটাই দেখো আরেকটা ডায়াগ্রামে এখানে দেখানো আছে। হিট সোর্স, হিট সিঙ্ক, আমার ওয়ার্কিং সাবস্টেন্স বা হিট ইঞ্জিন, এখান থেকে হিট অ্যাবজর্ব করছে কিউ হট, ওয়ার্ক ডান হলো ডাব্লু, কিউ হট মাইনাস কিউ কোল্ড, আর কিউ ওল্ড হিট আমি সিঙ্কে ছেড়ে দিলাম। যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম, বেসিক কনসেপ্ট। এবার দেখো কার্নট ইঞ্জিন যেটা নিয়ে আমরা কাজ করব। কার্নট ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন যার এফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। In Carnot engine, Carnot cycle is used. In Carnot engine, ideal gas is the working substance and all the dissipative force are absent. মনে রাখবে এই কথাটা যে কার্নট ইঞ্জিন হচ্ছে আইডিয়াল গ্যাস ইজ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। কার্নট ইঞ্জিনে ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আইডিয়াল গ্যাস এবং এই ইঞ্জিনে অল ডিসিপেটিভ ফোর্সেস আর অ্যাবসেন্ট। এখানে কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, কিন্তু প্র্যাকটিক্যালি একটা ইঞ্জিন যখন অপারেট করা হয় তখন কিন্তু সেখানে কিছু ডিসিপেটিভ ফোর্স থাকে। ডিসিপেটিভ ফোর্স মানে মূলত ফ্রিকশনকে মিন করা হয়। অ্যাকচুয়ালি যখন একটা হিট ইঞ্জিন কাজ করবে তখন হিট ইঞ্জিনের যে ওয়ার্কিং সাবস্টেন্স সেটা তো একটা সিলিন্ডারের মধ্যে থাকবে। তাহলে সেই সিলিন্ডারে কি বললাম, একটা মুভেবল পিস্টন থাকবে। তাহলে পিস্টনটা যখন মুভ করবে তখন সেখানে ফ্রিকশন হবে। এই ফ্রিকশনটাই হচ্ছে ডিসিপেটিভ ফোর্স। তাহলে ফ্রিকশন যদি হয় তাহলে সেখানে কিন্তু এগেনস্ট ফ্রিকশন একটা ওয়ার্ক ডান করতে হয়, ফলে কিছুটা এনার্জি লস হয় টু ডু ওয়ার্ক এগেনস্ট ফ্রিকশন। ফ্রিকশনের বিরুদ্ধে ওয়ার্ক ডান করার জন্য কিছুটা এনার্জি আমাদের লস হয়। কিন্তু কার্নট ইঞ্জিন যে ডিজাইন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমরা এফিসিয়েন্সি চাই ম্যাক্সিমাম। দেখো এফিসিয়েন্সি দরকার ম্যাক্সিমাম, সেই জন্য আমরা ওয়ার্কিং সাবস্টেন্স নিয়েছিলাম কি আইডিয়াল গ্যাস। আর আমরা চেষ্টা করেছি কার্নট ইঞ্জিন বা কার্নট সাইকেলে এই যে অল কাইন্ডস অফ ডিসিপেটিভ ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স যেটা সেটা অ্যাবসেন্ট, মানে ওগুলোকে আমরা ধরিনি। ফ্রিকশনাল ফোর্সকে আমরা নেগলেক্ট করে কার্নট ইঞ্জিনকে আমরা ব্যবহার করি বা কার্নট ইঞ্জিনের থিওরিটা ডেভেলপ করা হয়। তাহলে কার্নট ইঞ্জিন ইজ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন হুজ এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম। ইন কার্নট ইঞ্জিন কার্নট সাইকেল ইজ ইউজড। পড়বে কার্নট সাইকেল কি তোমরা পড়বে এক্ষুনি। ইন কার্নট ইঞ্জিন ideal gas is working substance and all the dissipative forces are absent. কোনো dissipative force মানে কোথাও কোনো ফ্রিকশন কাজ করছে না, ফলে ফ্রিকশনের জন্য এখানে কোনো এনার্জি লস হবে না। এই হচ্ছে কার্নট ইঞ্জিনের মূল কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার কার্নট সাইকেল কি? দেখো কার্নট সাইকেলে আমরা কি বললাম, আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে কি এনমোল আইডিয়াল গ্যাস। এই কার্নট সাইকেল 4টে স্টেপে পারফর্ম করা হয়। 4টে স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, তারপরের স্টেপ হয় অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তারপরের স্টেপ হয় আইসোথার্মাল কম্প্রেশন এবং লাস্ট স্টেপটা হয় অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই 4টে স্টেপ কমপ্লিট হওয়ার পরে দেখা যাবে আমরা যে পজিশন থেকে অর্থাৎ যে প্রেশার, যে ভলিউম, যে টেম্পারেচার থেকে প্রসেসটা পারফর্ম করা শুরু করেছি আমরা ঠিক সেইখানে এসে আমার প্রসেসটাকে শেষ করব। ফলে কার্নট ইঞ্জিন কিন্তু একটা সাইক্লিক প্রসেস বা রিভার্সিবল ইঞ্জিন। কার্নট ইঞ্জিন একটা হিট ইঞ্জিন কিন্তু এটা সাইক্লিক প্রসেসে চলবে বা রিভার্সিবল প্রসেসে চলবে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেই স্টেটেই এসে আবার পুরো সাইকেলটা শেষ হবে। অর্থাৎ ইনিশিয়ালি যদি আমার এনমোল আইডিয়াল গ্যাস যেটাকে আমরা ওয়ার্কিং সাবস্টেন্স বলছি তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার যদি শুরুতে P1, V1, T1 থাকে তাহলে ফার্স্টে আইসোথার্মাল এক্সপানশন হবে, তারপর হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তারপরে আইসোথার্মাল কম্প্রেশন, তারপরে আবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়ে কিন্তু আমি আবার ওই P1, V1, T1 প্রেশার, ভলিউম, টেম্পারেচারেই ব্যাক করব। অর্থাৎ পুরো প্রসেসটা হবে সাইক্লিক প্রসেস। এই যে সাইক্লিক প্রসেসটা হচ্ছে তার মধ্যে তার দুটো আইসোথার্মাল প্রসেস, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস। প্রথম আইসোথার্মালটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, তারপরে যেটা আবার আইসোথার্মাল হবে থার্ড স্টেপে সেটা হবে আইসোথার্মাল কম্প্রেশন, সেকেন্ড স্টেপে হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, ফোর্থ স্টেপে হবে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই 4টে স্টেপকে কমপ্লিট করলে একটা সাইকেল কমপ্লিট হবে, এটাকেই বলি আমরা কার্নট সাইকেল।
তাহলে কার্নোট ডিভাইস ইজ অ্যান আইডিয়াল সাইকেল অফ অপারেশন ফর এ হিট ইঞ্জিন অ্যান্ড ইজ নোন অ্যাজ কার্নোট সাইকেল। In one complete cycle of operation, there are 4 different thermodynamic process. দেখো আমি বললাম 4 different thermodynamic process। 4 কি? প্রথমটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, থার্ড হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, ফোর্থ হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে এই 4টে ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেসকে দিয়ে একটা সাইকেল কমপ্লিট হবে। এই সাইকেলটাকে আমরা বলি কার্নোট সাইকেল। তাহলে এবার দেখো প্রথম যে স্টেপটা, ফার্স্ট স্টেপ হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। ভালো করে এবার খেয়াল করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন যখন হবে তখন মনে রাখতে হবে তোমার ওয়ার্কিং সিস্টেম, অর্থাৎ যে এনমোল আইডিয়াল গ্যাস নিয়ে আমরা কাজ করব, সে কিন্তু হিট অ্যাবজর্ব করবে। তাহলে ইন ফার্স্ট স্টেপ আইসোথার্মাল এক্সপানশন, ওয়ার্কিং সাবস্ট্যান্স হিট নেবে কোত্থেকে? সোর্স থেকে। ফার্স্ট স্টেপে আমাদের ওয়ার্কিং সাবস্ট্যান্স সোর্স থেকে হিট নেবে। কতটা হিট নিচ্ছে? Q1 হিট নিয়েও কি করবে? নিজের টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবে, রেখে আমাকে কি করতে হবে? ওর ভলিউমকে ধীরে ধীরে বাড়াতে হবে। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে ফার্স্ট স্টেপটা কি বলছি আমরা? অ্যাট ফার্স্ট দ্য ওয়ার্কিং সাবস্ট্যান্স ইজ কেপ্ট ইন কন্ট্যাক্ট উইথ দ্য সোর্স। তাহলে ওই যে এনমোল আইডিয়াল গ্যাস আমরা নিয়েছিলাম, সেই এনমোল আইডিয়াল গ্যাসকে আমরা প্রথমে কি করব? সোর্সের কন্ট্যাক্টে রাখবো। সোর্সের কন্ট্যাক্টে রাখার পরে কি করতে হবে? দ্য পিস্টন অফ দ্য সিলিন্ডার ইজ মুভড আউটওয়ার্ড, অর্থাৎ সিলিন্ডারের পিস্টনটাকে আমরা আস্তে আস্তে উপরে তুলবো, স্লোলি। কেন স্লোলি? কারণ আইসোথার্মাল প্রসেস স্লো প্রসেস আমরা পড়েছি, সেই জন্য আমাকে পিস্টনটাকে স্লোলি উপরে তুলতে হবে, স্লোলি উপরে তুলতে হবে। দ্য গ্যাস এক্সপ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। The amount of heat Q1 is absorbed from the source to make the temperature constant. The volume increase and process decreases. Volume increases and the pressure decreases. This is called isothermal expansion. It is represented by the curve AB in the indicator diagram. দেখো তার পুরো বিষয়টাকে যদি আমরা এবার ছবির মধ্যে দেখি, দেখো কি হবে। আমরা ফার্স্ট স্টেপে কি করছি? আমাদের যে হিট রিজার্ভার ছিল, দেখো প্রথম স্টেপটাকে আগে ভাবো। আমরা কি করব? আমাদের ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে আমরা আমাদের যে পিস্টনটা ছিল, যে সিলিন্ডারটা ছিল এনমোল আইডিয়াল গ্যাস, সেটাকে ফার্স্টে আমরা কোথায় রাখবো? এনমোল আইডিয়াল গ্যাসের সিলিন্ডারটাকে ফার্স্ট স্টেপে বসাতে হবে সোর্সের উপরে। ধরো এই হচ্ছে সোর্স, সোর্সের টেম্পারেচার T1, আমি সোর্সের ওপরে এনমোল আইডিয়াল গ্যাসকে সেট করব। এই হচ্ছে এনমোল আইডিয়াল গ্যাসের পিস্টনটা। এই সিলিন্ডারের ভেতরে আমার কি আছে? এনমোল আইডিয়াল গ্যাস, যাকে আমরা বলেছি ওয়ার্কিং সাবস্ট্যান্স। ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমরা সিলিন্ডারটাকে নিয়ে এসে বসাচ্ছি কোথায়? সোর্সের ওপরে। সোর্সের টেম্পারেচার T1, আর ভেতরে যে এনমোল আইডিয়াল গ্যাস আছে তার প্রেসার ধরো P1 আর ভলিউম V1। তাহলে এই হচ্ছে দেখো ছবিতে এই পজিশনটা দেখানো আছে গ্রাফে, P1 V1 T1। তাহলে যে এনমোল আইডিয়াল গ্যাস রয়েছে আমার সিলিন্ডারের মধ্যে, তার প্রেসার P1, ভলিউম V1, আর পুরো সিলিন্ডারটাকে নিয়ে এসে কোথায় বসালি? সোর্সের উপরে। এবার কি করতে হবে? আইসোথার্মাল প্রসেসে মানে টেম্পারেচার তাহলে কনস্ট্যান্ট থাকবে। এই পিস্টনটাকে আস্তে আস্তে উপর দিকে তুলতে হবে। পিস্টনটাকে খুব স্লোলি ধীরে ধীরে আমরা উপরে তুলব। পিস্টন মুভড স্লোলি আপওয়ার্ড। তাহলে যখনই পিস্টনটাকে আমি উপরে তুলছি, তাহলে গ্যাসের ভলিউম কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে গ্যাসের ভলিউম যেটা V1 ছিল সেটাকে বাড়ানো হলো, কত হলো? V2। দেখো আমি V1 ভলিউমে ছিলাম, চলে আসলাম V2 ভলিউমে। তাহলে ভলিউম বাড়লো। তাহলে ভলিউম বাড়লে প্রেশার কমবে, কারণ আমরা জানি আইসোথার্মাল প্রসেস বয়েলস ল মেনে চলে। ভলিউম যদি বাড়াই তাহলে প্রেশার ডিক্রিজ করবে। তাহলে শুরুতে আমার প্রেশার ছিল P1, ভলিউম ছিল V1। আমি এনমোল আইডিয়াল গ্যাসকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করছি বাই মুভিং দ্য পিস্টন আপওয়ার্ড। ফাইনালি ভলিউম কত করলাম? V2। প্রেশার দেখো ডিক্রিজ করে হলো P2। আগে প্রেশার ছিল P1,
পরে প্রেশার হলো P2, তাহলে ভলিউম বাড়লো, প্রেশার কমলো, এবং টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার জন্য কি করতে হবে? ডিউরিং দি আইসোথার্মাল এক্সপানশন এই যে এন মোল আইডিয়াল গ্যাস সে কি করবে? সোর্স থেকে হিট অ্যাবজর্ব করবে। কতটা হিট অ্যাবজর্ব করছে? ধরো Q1, সোর্স থেকে ও Q1 হিট অ্যাবজর্ব করলো। তাহলে এই যে আইসোথার্মাল এক্সপানশন হলো AB, এই প্রসেসে কি হলো? আমরা Q1 হিট অ্যাবজর্ব করলাম। কোত্থেকে অ্যাবজর্ব করলাম? সোর্স থেকে। এটাকে বলে আইসোথার্মাল এক্সপানশন। বোঝা গেল কথাটা? তাহলে এই যে আইসোথার্মাল এক্সপানশন হলো ফ্রম A টু B, তাহলে এখানে যে Q1 হিট অ্যাবজর্ব করলাম, এই Q1 হিট কার সমান হবে? বাই ওয়ার্ক ডান। কারণ আমরা দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে পড়েছি, আইসোথার্মাল প্রসেসে কোনো ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয় না। তাহলে যে হিটটা অ্যাবজর্ব করলো তোমার এন মোল আইডিয়াল গ্যাস বা ওয়ার্কিং সাবস্ট্যান্স, সেটা পুরোপুরি কনভার্ট হবে কিসে? ওয়ার্ক ডানে। তাহলে Q1 ইকুয়াল টু হবে W1। তার মানে আমরা এই W1টাকে দেখো কি লিখতে পারি? nRT1 log base E V2 by V1, nRT1 log base E V2 by V1, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি এরিয়া A B E F। এখানে নাম দিলাম E, এখানে নাম দিলাম F। তাহলে এই যে ABEF যে এরিয়া, এই এরিয়াটাই তাহলে এই ওয়ার্ক ডানটা হবে, যেটা কার সমান? হিট অ্যাবজর্পশনের সমান। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ দ্য কার্নট সাইকেল, যেটাকে আমরা বলছি আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন। তাহলে আবার ভালো করে শুনে নাও কি বললাম। তাহলে প্রথম স্টেপে যে সিলিন্ডারটা আমাদের ছিল, যার মধ্যে এন মোল আইডিয়াল গ্যাস আমরা নিয়েছিলাম অ্যাজ ওয়ার্কিং সাবস্ট্যান্স, সেই সিলিন্ডারটাকে আমাকে নিয়ে বসাতে হবে কার উপরে? সোর্সের উপরে। এবার সিলিন্ডারের ভিতরে যে এন মোল আইডিয়াল গ্যাস আছে তার প্রেশার P1, ভলিউম V1 আর টেম্পারেচার T1, যেটা সোর্সের টেম্পারেচার। এবার পিস্টনটাকে আমরা স্লোলি আপওয়ার্ড মুভ করব, যাতে ভলিউমটা ইনক্রিজ করে আর প্রেশার ডিক্রিজ করবে। কিন্তু এই প্রসেসটা হবে আইসোথার্মাল এক্সপানশন, তার মানে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ টেম্পারেচার T1 ছিল, আফটার ইনক্রিজিং দ্য ভলিউম টেম্পারেচার কিন্তু T1ই থাকবে। এবং এই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে? ওই যে কন্টেনারটা, সেটা তো গুড কন্ডাক্টিং মেটেরিয়ালের তৈরি, তাহলে ওই কন্টেনার কি হবে? থ্রু দি বেস অফ দ্য কন্টেনার, ওই বেসের মাধ্যমে সোর্স থেকে হিট অ্যাবজর্ব করবে। কতটা হিট অ্যাবজর্ব করছে? Q1। এবং এই যে Q1 হিট ও অ্যাবজর্ব করবে, এটা পুরোটা কনভার্ট হবে কিসে? ওয়ার্ক ডানে। Q1 হিট পুরোটাই কনভার্ট হবে ওয়ার্ক ডানে, এবং তার ফলে আমরা লিখতে পারি Q1 ইকুয়াল টু W1 ইকুয়াল টু nRT1 log V2 by V1। V2 হচ্ছে ফাইনাল ভলিউম, V1 ইনিশিয়াল ভলিউম, বা যেটাকে আমরা গ্রাফের এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এরিয়া অফ ABEF। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আইসোথার্মাল এক্সপানশন। তাহলে AB হচ্ছে ফার্স্ট স্টেপের গ্রাফ। এবার দেখো আমি চলে আসছি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এবার কি করতে হবে? ওই যে তোমার এন মোল আইডিয়াল গ্যাস, যার প্রেশার হয়েছে P2, ভলিউম হয়েছে V2 আর টেম্পারেচার কত আছে? T1, ওই এন মোল আইডিয়াল গ্যাসের যে সিলিন্ডারটা, সেটাকে বসাতে হবে অন স্ট্যান্ড। এবার সোর্স থেকে তুলে এনে ওকে স্ট্যান্ডের ওপর বসাতে হবে। স্ট্যান্ডের ওপর বসানোর পরে এইবার তুমি আবার ওই পিস্টনটাকে আস্তে উপরে তুলবে, আবার পিস্টনটাকে তুমি উপরে তুলবে, কিন্তু এবার খুব তাড়াতাড়ি তুলতে হবে, ফাস্ট। এবার পিস্টনটাকে খুব দ্রুত গতিতে তুমি উপরে তুলবে। অর্থাৎ এখানে যে এক্সপানশনটা হবে ভলিউমের, সেটা হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। কারণ আমরা জানি অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে ফাস্ট প্রসেস। ফলে আমরা সোর্স থেকে পুরো সিলিন্ডারটা, যার মধ্যে গ্যাস আছে ভলিউম V2, যার প্রেশার আছে P2, টেম্পারেচার আছে কত? T1, এই পুরো সিলিন্ডারটাকে সোর্স থেকে তুলে এনে স্ট্যান্ডে বসাবো। বসিয়ে আমরা পিস্টনটাকে ভেরি ফাস্ট, খুব দ্রুত গতিতে আবার ওপরে মুভ করব, ওপর দিকে তুলব, তাহলে ভলিউম বেড়ে যাবে। কিন্তু এটা হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তাহলে এখানে কিন্তু টেম্পারেচার ডিক্রিজ করবে, এবং টেম্পারেচার কমে যেই সিঙ্কের টেম্পারেচারে আসবে, অর্থাৎ T2, সিঙ্কের টেম্পারেচার ছিল T2, যেই সিঙ্কের টেম্পারেচারে আসবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমি এক্সপানশনটা বন্ধ করে দেবো, আর আমরা এক্সপানশন করব না।
তারপরে দেখো জিনিসটা কি হলো, আমরা প্রথম স্টেপ যেটা করেছিলাম দেখো ডট ডট লাইন দিয়ে এখানে এঁকেছি ফ্রম এ টু বি, এ থেকে বিতে আমি চলে এসেছি ফার্স্ট স্টেপে। তাহলে এখন আমার কাছে যে গ্যাস আছে তার প্রেশার আছে কত P2, ভলিউম V2, টেম্পারেচার T1। এবার কি করলাম আমরা, এই হচ্ছে আমাদের স্ট্যান্ড, এই স্ট্যান্ড হচ্ছে ইনসুলেটেড, এর মধ্যে কোনো হিট নেই, একটা ইনসুলেটিং স্ট্যান্ড। এই ইনসুলেটিং স্ট্যান্ডের ওপরে আমরা এবার পিস্টনটাকে নিয়ে এসে বসালাম সিলিন্ডারটাকে। যে সিলিন্ডারের মধ্যে পিস্টন দিয়ে আটকানো আছে এন মোল আইডিয়াল গ্যাস, যার প্রেশার কত আছে, যার প্রেশার আছে দেখো এখানে P2, ভলিউম আছে V2, টেম্পারেচার আছে T1। এবার আমি কি বলছি, এবার এই সিলিন্ডারটাকে আমাকে উপর দিকে মুভ করাতে হবে। যে সিলিন্ডারটাকে এবার আমি ধীরে ধীরে উপরে, ধীরে ধীরে না, এবার কিন্তু তাড়াতাড়ি তুলতে হবে। এবার সিলিন্ডারটাকে আমি আরও উপরে তুলবো, পিস্টনটাকে যখনই এবার আমি উপর দিকে মুভ করছি তাহলে এর ভলিউম আরও বাড়বে। তাহলে V2 ছিল ভলিউম, ধর ভলিউম বেড়ে হয়ে গেল V3, তাহলে প্রেশারও কমবে, প্রেশার P2 ছিল ধর হয়ে গেল কত P3। কিন্তু এই প্রসেসটা হবে অ্যাডিয়েবেটিক এক্সপানশন। তাহলে এর ফলে কি হবে, এই যে টেম্পারেচার T1 এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, টেম্পারেচার ডিক্রিজ করবে, কত হবে T2। টেম্পারেচার T1 থেকে হলো T2, যেটা কার টেম্পারেচার ছিল, সিঙ্কের টেম্পারেচার ছিল T2। তাহলে এই যে অ্যাডিয়েবেটিক এক্সপানশন হলো তার গ্রাফ তাহলে কোনটা হলো, দেখো ছবিতে BC, এই BC হচ্ছে অ্যাডিয়েবেটিক এক্সপানশনের গ্রাফ। আমার AB ছিল আইসোথার্মাল এক্সপানশন, BCটা হবে অ্যাডিয়েবেটিক এক্সপানশন। আমরা পড়েছিলাম যে অ্যাডিয়েবেটিক প্রসেসের গ্রাফটা বা অ্যাডিয়েবেটিক যে গ্রাফ বা কার্ভ সেটার স্লোপ আইসোথার্মাল কার্ভের থেকে বেশি হয়। তাই দেখো ABর যে স্লোপ, আইসোথার্মাল কার্ভের যে স্লোপ, তার থেকে BCর স্লোপ অনেক বেশি। কারণ আমরা জানি যে অ্যাডিয়েবেটিক কার্ভ ইজ মোর স্টিপার দেন আইসোথার্মাল কার্ভ। রুদ্ধতাপ লেখো সমষ্ট লেখোর থেকে বেশি খাড়া হয়, তাহলে BCটা যার জন্য দেখো মোর স্টিপার দেন AB। তাহলে আমি বিতে ছিলাম, প্রেশার ছিল P2, ভলিউম V2, টেম্পারেচার T1। এবার আমি স্ট্যান্ডের ওপরে ওয়ার্কিং সিস্টেমসকে রাখলাম, রেখে অ্যাডিয়েবেটিক্যালি ওর ভলিউম এক্সপ্যান্ড করে V2 থেকে করে দিলাম V3, প্রেশার হলো P3, আর ডিউ টু অ্যাডিয়েবেটিক এক্সপানশন টেম্পারেচার কমে গেল, টেম্পারেচার হলো T2, যেটা সিঙ্কের টেম্পারেচার। তাহলে গ্রাফটা পেলাম B থেকে C। তাহলে এখানে ওয়ার্ক ডান কত হলো, তাহলে এই যে B থেকে C-তে গেলাম, তাহলে এখানে আমার ওয়ার্ক ডান কত, দেখো এখানে যদি আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি, ওয়ার্ক ডান W2 আমরা পড়েছি, দেখো অ্যাডিয়েবেটিক এক্সপানশনে ওয়ার্ক ডানের ফর্মুলা মাইনাস NCV T2 মাইনাস T1, বা এটাকে আমরা এরকমও লিখতে পারি NCV T1 মাইনাস T2, বা এটাকে আমরা লিখতে পারি এরিয়া, কত এরিয়া, এর এরিয়া হবে দেখো এখানে নাম দেওয়া ছিল ABEF, এটা নাম দিলাম G, তাহলে ABCGE, BCGE, তাহলে এই BCG এই এরিয়াটা হবে আমার ওয়ার্ক ডান। যদি আমরা এরিয়া দিয়ে লিখি, আমরা জানি ইন্ডিকেটর ডায়াগ্রামের এরিয়া ইকুয়াল টু ওয়ার্ক ডান হয়। তাহলে ফ্রম B টু C যে অ্যাডিয়েবেটিক এক্সপানশনটা হলো, যাতে টেম্পারেচার T1 থেকে কমে T2 হলো সিঙ্কের টেম্পারেচারের সমান, তাতে আমার ওয়ার্ক ডান হলো W2 কত, মাইনাস NCV T2 মাইনাস T1 বা NCV T1 মাইনাস T2, যেটাকে আমরা এরিয়া দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি BCGE। তাহলে এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে অ্যাডিয়েবেটিক এক্সপানশন। তাহলে প্রথম স্টেপ ছিল আইসোথার্মাল এক্সপানশন, তারপরে হলো অ্যাডিয়েবেটিক এক্সপানশন। এবার স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে আবার আইসোথার্মাল কম্প্রেশন। স্টেপ 3 হবে আইসোথার্মাল কম্প্রেশন। এখানে কি করতে হবে, এখানে তুমি ওয়ার্কিং সাবস্টেন্সটা দেখো পেয়েছো কোন স্টেটে, এখন তোমার ওয়ার্কিং সাবস্টেন্স মানে এন মোল আইডিয়াল গ্যাসের প্রেশার হয়ে আছে P3, ভলিউম আছে V3, টেম্পারেচার আছে T2। এই অবস্থায় এই এন মোল আইডিয়াল গ্যাসকে এবার তোমাকে স্ট্যান্ড থেকে তুলে বসাতে হবে আবার সিঙ্কে। এবার যেই তুমি সিঙ্কে বসালে তোমার দেখো ওয়ার্কিং সাবস্টেন্সের টেম্পারেচার কত আছে T2, এই T2 হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। এইবার সিঙ্কে বসানোর পরে এবার পিস্টনটাকে স্লোলি মুভ করাতে হবে ডাউনওয়ার্ড। এতক্ষণ আমরা পিস্টনকে উপরে তুলছিলাম মানে ভলিউম বাড়াচ্ছিলাম, এবার ভলিউম কমাবো। এবার আমরা সিলিন্ডারটাকে বসাবো সিঙ্কের ওপরে, বসিয়ে পিস্টনটাকে স্লোলি আমরা ডাউনওয়ার্ড মুভ করাবো, তাহলে ভলিউম কম্প্রেস হবে, ভলিউম কমবে।
এবং ভলিউম যখন কমবে তখন কি হবে, সিস্টেম থেকে হিট রিলিজ হবে টু দ্য সিঙ্ক। যখনই পিস্টনটাকে আস্তে আস্তে আমরা নামাবো তখন সিস্টেম থেকে মানে এনমোল আইডিয়াল গ্যাস কি করবে, হিট রিলিজ করবে সিঙ্ককে। কতটা হিট রিলিজ করছে, ধরে নেওয়া যাক Q2 অ্যামাউন্ট অফ হিট রিলিজ হলো, কিন্তু টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট, কারণ আমরা প্রসেসটা করব আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মালে টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট। তাহলে আমরা খুব স্লোলি পিস্টনটাকে ডাউনওয়ার্ড মুভ করছি, ধীরে 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 পিস্টনটাকে আমরা নিচের দিকে নামাচ্ছি। তাহলে ভলিউম কমছে, ভলিউম কমলে কি হবে, প্রেশারটা আস্তে আস্তে বাড়বে, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর এই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য কি করতে হবে, আমার সিস্টেমের ভেতর থেকে হিট রিলিজ করতে হবে কাকে, সিঙ্ককে। কতটা হিট রিলিজ করলাম, ধরো Q2 অ্যামাউন্ট অফ হিট আমরা সিঙ্ককে রিলিজ করছি। তাহলে কি বলছে, দ্য সিলিন্ডার ইজ কেপ্ট ইন কন্ট্যাক্ট উইথ দ্য সিঙ্ক, দ্য পজিশন অফ দ্য সিলিন্ডার ইজ মুভড ইনওয়ার্ড। যে পজিশন অফ দ্য সিলিন্ডার মানে পিস্টনটাকে মুভ করতে হবে ইনওয়ার্ড। দ্য গ্যাস ইজ কম্প্রেসড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, দ্য এক্সেস হিট প্রডিউসড Q2 উইল ফ্লো টু দ্য সিঙ্ক। মানে যে হিটটা এক্সেস হবে, যে হিটটা প্রডিউস হবে সিস্টেমের মধ্যে, সেটা রিলিজ করতে হবে সিঙ্কে টু মেক দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার তবেই কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য সিস্টেম থেকে হিট রিলিজ হবে কোথায়, টু দ্য সিঙ্ক, মানে ঠান্ডা পাত্রে হিট ছেড়ে দিতে হবে, এবং ভলিউম ডিক্রিজ করবে, প্রেশার ইনক্রিজ করবে। দিস ইজ কল্ড আইসোথার্মাল কম্প্রেশন। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কার্ভ সিডি। দেখো এই যে গ্রাফটা, এবার আমার ABBC কমপ্লিট হয়ে গেছিল, যার জন্য ওগুলো আমি এবার ডটেড লাইনে আঁকছি। এবার আমি কাজ করছি C থেকে D তে, CD। তাহলে আমরা ছিলাম যখন স্ট্যান্ডের ওপরে, আমার প্রেশার ছিল P3, ভলিউম ছিল V3, টেম্পারেচার ছিল কত, T2। এবার আমরা কি বলছি, পিস্টনটাকে ডাউনওয়ার্ড মুভ করব, তাহলে ভলিউম কমবে। দেখো ভলিউম B3 থেকে কমে নিয়ে এসছে V4 এ, ভলিউম কমছে। আমি যখন স্ট্যান্ডে ছিলাম লাস্ট টাইম সেকেন্ড স্টেপে, তখন ভলিউম ছিল V3। এবার কম্প্রেস করছি, পিস্টনটাকে নিচে নামাচ্ছি, ভলিউম V3 থেকে দেখো কমে কত হলো, V4। প্রেশার ছিল P3, বেড়ে গেল, হলো কত, P4। কিন্তু টেম্পারেচার কিন্তু দেখো T2, এখানেও টেম্পারেচার D পয়েন্টে এসে কত রইল, T2। তার মানে টেম্পারেচারের কিন্তু চেঞ্জ হলো না। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে কি হবে, ডিউরিং দ্য আইসোথার্মাল কম্প্রেশন আমার যে ওয়ার্কিং সাবস্ট্যান্স সে কি করবে, হিট রিলিজ করবে। কতটা হিট রিলিজ করছে, ধরো Q2, কাকে রিলিজ করছে, সিঙ্ককে। তাহলে আমি পিস্টনটাকে রাখলাম, সিলিন্ডারটাকে রাখলাম আমার সিঙ্কের উপরে, সিঙ্কের উপরে সিলিন্ডারটাকে রাখলাম, প্রেশার P3, ভলিউম V3, টেম্পারেচার T2। এবার স্লোলি পিস্টনকে ডাউনওয়ার্ড মুভ করছি, ভলিউম কমছে, V3 থেকে কত হয়েছে, V4। প্রেশার ইনক্রিজ করছে, P3 থেকে কত হলো, P4। টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, T2। এই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে, এনমোল আইডিয়াল গ্যাস, যেটা আমার ওয়ার্কিং সিস্টেম বা ওয়ার্কিং সাবস্ট্যান্স, সে কি করবে, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য যে হিটটা ভেতরে প্রডিউস হচ্ছে ডিউ টু কম্প্রেশন, সেই হিটটাকেও রিলিজ করবে কাকে, সিঙ্ককে। হিটটাকে ছেড়ে দেবে, কাকে ছেড়ে দেবে, সিঙ্ককে ছেড়ে দেবে। কতটা হিট ছাড়লো, Q2। তাহলে এই যে C থেকে D যে গ্রাফটা আমরা পেলাম, এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, মানে থার্ড স্টেপের গ্রাফ, আইসোথার্মাল কম্প্রেশন C to D। তাহলে এখানে যে হিটটা দিচ্ছি, তাহলে সেটা কতটা হিট ছাড়লো। তাহলে এখানে দেখো যদি আমরা হিটটা ক্যালকুলেট করি, তাহলে Q2 যে হিটটা আমরা ছাড়লাম, Q2, তাহলে কত হবে, Q2 ইজ ইকাল টু মাইনাস W2, Q2 ইজ ইকাল টু Q2 ইজ ইকাল টু W2। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটাকে Q2 ইজ ইকাল টু W2, তাহলে nRT2, এখানে টেম্পারেচার তো কনস্ট্যান্ট, nRT2 লগ V3 বাই V4 মাইনাস nRT2 লগ V3 বাই V4। এটা হলো আমার এখানে ওয়ার্ক ডান। তাহলে যে Q2 হিট দিলাম, এটা আচ্ছা এখানে একটা কাজ করি, ধরো 1 মিনিট, আমার লেখাটা একটুখানি ভুল হয়েছে, ঠিক করে দিই। তাহলে এখানে আমাদের যেটা হলো, দেখো যে Q2 হিটটা রিলিজ হলো, এটা কিন্তু ইজিক্যাল টু হবে ওয়ার্ক ডান, Q2 ইজিক্যাল টু হবে ওয়ার্ক ডান। তার কারণ এটা আইসোথার্মাল কম্প্রেশন। আমরা জানি আইসোথার্মাল কম্প্রেশনে বা আইসোথার্মাল এক্সপানশনে
ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না, দেয়ার ইজ নো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। তাহলে Q2 ইজ ইকাল টু হলো W2। এবার W2-র ফর্মুলা কি? nRT2 লগ ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। এবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো, মাইনাস nRT2 লগ V3 বাই V4, লগ V3 বাই V4। মাইনাস সাইনটা আগে কমন নিয়ে V4 বাই V3 কে লিখে দিলাম V3 বাই V4, V3 বাই V4। দেখো তাহলে কি বললাম, তাহলে আমার অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল কম্প্রেশন যেটা হচ্ছে ফ্রম C টু D, তাহলে এখানে আমার ভলিউম কমলো, প্রেশার বাড়লো, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্যে আমার যে ওয়ার্কিং সাবস্ট্যান্স সে Q2 অ্যামাউন্ট অফ হিট রিলিজ করলো কোথায়? সিঙ্কে। তাহলে Q2 অ্যামাউন্ট হিটটা ক্যালকুলেট হবে কি করে? দেখো, আমরা পড়েছি আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, যে হিটটা অ্যাবজর্ব হয় বা যে হিটটা রিলিজ হয় সেটা অলওয়েজ ইকুয়াল টু হয় কার সাথে? ওয়ার্ক ডানের সাথে। তাহলে Q2 ইজ ইকাল টু W2। এবার W2-র ফর্মুলা আমরা পড়েছি, দেখো, আইসোথার্মাল এক্সপানশন বা আইসোথার্মাল কম্প্রেশনে কি হয়? nRT2 লগ V4 বাই V3। V4 হচ্ছে ফাইনাল ভলিউম, V3 ইনিশিয়াল ভলিউম। এবার এটাকে যদি আমি একটুখানি V3টাকে ওপরে নিয়ে লিখি, যেহেতু V3টা বড় V4টা ছোট, তাহলে V3কে যদি ওপরে লিখতে চাই তাহলে লিখতে হবে মাইনাস nRT2 লগ V3 বাই V4। এবং এটা কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করবে? আমরা যদি আবার নামগুলোকে কমপ্লিট করি, তারপর এটা E ছিল, এটা F ছিল, এখানে নাম দিয়েছিলাম G, এখানটায় নাম দিলাম H। তাহলে এটা কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করছে? এটা হচ্ছে মাইনাস অফ এরিয়া CD HG, CD HG, এই এরিয়াটা কভার করবে। এই যে এই এরিয়াটা, এরিয়া আন্ডার দ্য আইসোথার্মাল কার্ভ। এবং মাইনাসে লিখলাম কেন বলো তো? তখন আমরা বলেছিলাম যে যদি ভলিউম কমে যায় তাহলে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস নেগেটিভ, আর ভলিউম বাড়লে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়, সেটা পজিটিভ। তাহলে এখানে দেখো ভলিউম ডিক্রিজ করছে আইসোথার্মাল কম্প্রেশনে, সেই জন্য ওয়ার্ক ডানটা মাইনাসে লিখতে হবে। তাই জন্য আমরা দেখো মাইনাস সাইনটাকে নিয়ে আসলাম, মাইনাস nRT2 লগ V3 বাই V4। এটা হলো স্টেপ 3, মানে C থেকে D, যেটা আমার আইসোথার্মাল কম্প্রেশন। এবার শেষ ধাপ, সেটা হচ্ছে দেখো এই D থেকে A অবধি যেতে হবে। আমি শুরু করেছিলাম A থেকে, আমাকে আবার A তে ব্যাক করতে হবে, তবেই তো আমার সাইকেলটা কমপ্লিট হবে। তাহলে এবার D থেকে A তে দেওয়ার জন্য ফ্রম D টু A আমরা যে যাব, তার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তার জন্য দরকার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি হবে? দেখো, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এখানে করার জন্য কি করতে হবে? আমার ওই যে কন্টেনারটা, ওই কন্টেনারটাকে সিঙ্ক থেকে তুলে এনে আবার স্ট্যান্ডে বসাতে হবে। সিঙ্ক থেকে নিয়ে এসে আবার স্ট্যান্ডে বসালাম। তাহলে আমি যখন সিঙ্ক থেকে ওকে স্ট্যান্ডে নিয়ে আসছি, দেখো ও এই কন্ডিশনে আছে, প্রেশার আছে P4, ভলিউম V4, টেম্পারেচার T2। এই কন্ডিশনে আমরা ওকে আবার সিঙ্ক থেকে স্ট্যান্ডে নিয়ে বসাবো। এবার আমরা পিস্টনকে খুব তাড়াতাড়ি ফাস্ট কম্প্রেস করব, আবার পিস্টনটাকে খুব ফাস্ট নামিয়ে দেবো। নামিয়ে আমরা ভলিউম কত করব? V1, যেটা আমার ইনিশিয়াল ভলিউম ছিল। তাহলে V4-এ আমরা ছিলাম, আমি ভলিউম কমিয়ে কত করব? V1। V4 থেকে V1-এ যাব, কিন্তু খুব তাড়াতাড়ি। তার মানে আমরা প্রসেসটা করব অ্যাডিয়াবেটিক্যালি। এবং ডিউরিং দ্য অ্যাডিয়াবেটিক কম্প্রেশন কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে, অর্থাৎ T2 ছিল টেম্পারেচার, এখানে হয়ে যাবে T1। প্রেশার ইনক্রিজ করবে, প্রেশার P4 থেকে ইনক্রিজ করে হবে V1। তার মানে আমি আবার ইনিশিয়াল স্টেট P1 V1 T1-এ ব্যাক করব। এটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন আমরা কি করছি? আমাদের যে সিস্টেমটা রয়েছে ওয়ার্কিং সাবস্ট্যান্স, যার প্রেশার তখন হয়ে রয়েছে কত? P4 V4 T2, সেটাকে আমরা সিঙ্ক থেকে তুলে নিয়ে আসবো স্ট্যান্ডে, নিয়ে এটাকে খুব ফাস্ট কম্প্রেস করব। তাহলে ভলিউম V4 থেকে হয়ে যাবে V1। ডিউরিং কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, টেম্পারেচার ইনক্রিজ করবে, T2 থেকে হবে T1, প্রেশার ইনক্রিজ করবে, P4 থেকে হবে P1। অর্থাৎ তাহলে আমি আবার ইনিশিয়াল স্টেটে ফিরে যাব। দেখো গ্রাফটা হবে D to A। আমরা ডিতে ছিলাম,
P4 V4 T2, সেখান থেকে চলে গেলাম P1 V1 T1 D to A, D থেকে A তে গেলাম। তাহলে V4 থেকে ভলিউম দেখো হলো V1, প্রেশার P4 থেকে হয়ে গেল P1, আর টেম্পারেচার ইনক্রিজ করলো T2 থেকে T1, আমি আবার ইনিশিয়াল স্টেটে পৌঁছে গেলাম। তাহলে এখানে আমার ওয়ার্ক ডান কত হলো? তাহলে এখানে ওয়ার্ক ডানটাকে যদি আমরা W4 দিয়ে লিখি, এই ওয়ার্ক ডানটাকে যদি আমরা W4, এখানে একটা কাজ করো, এই আগের স্টেপে থার্ড স্টেপে ওয়ার্ক ডানটাকে আমরা W3 লিখি, কারণ W2 আমরা আগে লিখেছি, এটাকে আমরা W3 করবো। হ্যাঁ, দেখো আমাদের W2 ছিল এইখানে, এই যে W2, তাহলে W3 করে দেয়, এটা W4, তাহলে W4টা কত হবে? মাইনাস NCV T1 মাইনাস T2, মাইনাস NCV T1 মাইনাস T2, বা যদি আমরা এরিয়া দিয়ে লিখি তাহলে কোন এরিয়া হবে? দেখো এ বি, এটার নাম ছিল ই, এখানে নাম ছিল এফ, এখানে জি, এখানে এইচ। তাহলে এবার আমি কোন এরিয়াটা পাবো? এবার হবে এরিয়া এইটা, অর্থাৎ এরিয়া DAFH মাইনাস অফ এরিয়া DAFH। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে ডি থেকে এতে যখন আমরা যাচ্ছি, আমাদের ওয়ার্ক ডান যেটা হলো W4 মাইনাস NCV T1 মাইনাস T2, মাইনাস NCV T1 মাইনাস T2। তাহলে এই দেখো আমার পুরো কমপ্লিট সাইকেল হয়ে গেল, একটা সাইকেল কমপ্লিট হলো। আমি এ থেকে শুরু করেছিলাম, আবার আমি এতেই চলে আসলাম। তাহলে কি হলো ঘটনাটা দেখো, আমরা যদি চারটে স্টেপকে একবার রিক্যাপ করি, তাহলে প্রথম হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, ফার্স্ট স্টেপ। আইসোথার্মাল কম্প্রেশনে আমরা কোত্থেকে আসছি? এ থেকে বিতে, অর্থাৎ আমার ওয়ার্কিং সাবস্টেন্সের প্রেশার আছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1, সেটাকে আমরা আইসোথার্মালি এক্সপ্যান্ড করলাম স্লোলি, প্রেশার কমে গেল, ভলিউম বাড়লো, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলো, তাহলে P2 V2 T1 এ আসলাম। এবং ডিউরিং দি আইসোথার্মাল কম্প্রেশন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হলো? সোর্স থেকে Q1 অ্যামাউন্ট অফ হিট সিস্টেম অ্যাবজর্ব করলো, যেটা আমরা ছবিতে দেখো দেখাচ্ছি, Q1 অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব হয়েছে। তাহলে এই Q1 অ্যামাউন্ট অফ হিট যেটা অ্যাবজর্ব হলো, সেটা তাহলে কি হলো? Q1 ইকুয়াল টু W1, কারণ হিট আর ওয়ার্ক ডান সেম, আর ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি nRT1 log V2 বাই V1, যেটা আমি এরিয়া দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ABEF এরিয়া। এবার আইসোথার্মাল এক্সপানশনের পরে হবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, অর্থাৎ ওই কন্টেনারটাকে, যে সিলিন্ডারটা আছে সেটাকে সোর্স থেকে নিয়ে আসবো স্ট্যান্ডে, স্ট্যান্ডে নিয়ে এসে ওর ভলিউম আমি আবার ইনক্রিজ করবো, কিন্তু খুব ফাস্ট। V2 থেকে করলাম V3, দেখো এখানে পরের ছবি, B থেকে সিতে আসলাম, V2 থেকে V3, প্রেশার ডিক্রিজ করলো P2 থেকে P3, এবং যেহেতু এটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তাহলে এখানে টেম্পারেচার কমে গেল, T1 থেকে T2 হলো, অর্থাৎ সিঙ্কের টেম্পারেচার। তাহলে এই যে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হলো ফ্রম বি টু সি, আমার ওয়ার্ক ডান তাহলে কত হবে? আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা পড়েছি অ্যাডিয়াবেটিক এক্সপানশনে, মাইনাস NCV T2 মাইনাস T1, বা কমন নিয়ে লিখলে NCV T1 মাইনাস T2, বা গ্রাফিক্যালি বললে এরিয়া BCGE। এটা হলো সেকেন্ড স্টেপ, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। থার্ড স্টেপে আমরা কি করছি? আইসোথার্মাল কম্প্রেশন। আবার স্ট্যান্ড থেকে পুরো সিলিন্ডারটাকে নিয়ে বসাচ্ছি সিঙ্কের উপরে। তো সিঙ্কের উপর যখন আমি সিস্টেমটাকে নিয়ে বসালাম সিলিন্ডারটাকে, তখন প্রেশার কত আছে? P3, ভলিউম V3, আর টেম্পারেচার আছে সিঙ্কের টেম্পারেচার T2। এবার আমরা এটাকে কি করছি? কম্প্রেস করব, মানে সিলিন্ডারটার পিস্টনটাকে ধীরে ধীরে নামাবো, কম্প্রেস করতে হবে। সিলিন্ডারের উপরে পিস্টনটাকে স্লোলি নামাবো ধীরে ধীরে, তাহলে কম্প্রেস করছি। কম্প্রেস করলে ভলিউম বাড়ছে, V3 থেকে দেখো ভলিউম হয়েছে V4, V4 থেকে V3 থেকে V4, ভলিউম কমলো, প্রেশার ইনক্রিজ করলো P3 থেকে P4, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট। এবং টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার ওয়ার্কিং সাবস্ট্যান্স Q2 অ্যামাউন্ট অফ হিট, দেখো এখানে ছবিতে দেখানো আছে, Q2 অ্যামাউন্ট অফ হিট কোথায় ছেড়ে দেবে? সিঙ্ককে। তাহলে যতটা হিট সিঙ্কে ছাড়লো সেটা তাহলে কত হবে? ওয়ার্ক ডানের সমান। যে ওয়ার্ক ডানটা করছি আমরা টু ডিক্রিজ দ্য ভলিউম, সেই ওয়ার্ক ডান আর হিটটা সেম, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? nRT2 log V4 বাই V3, এখানে মাইনাস সাইন কমন নিয়ে লিখলে মাইনাস nRT2 log V3 বাই V4, বা এরিয়া দিয়ে লিখলে এরিয়া CDHG। এবার লাস্ট স্টেপ হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অর্থাৎ আমরা আবার পুরো সিলিন্ডারটাকে সিঙ্ক থেকে তুলে নিয়ে আসতে হবে স্ট্যান্ডের ওপরে, নিয়ে এসে এবার ফাস্ট, খুব তাড়াতাড়ি
ভলিউমকে V4 থেকে নিয়ে যেতে হবে V1 এ, মানে ইনিশিয়াল ভলিউমে। তাহলে প্রেশার বেড়ে যাবে, P3 থেকে P4 থেকে হয়ে যাবে কোথায়, P1 এ। দেখো P4 থেকে যে ডি পয়েন্টে ছিলাম, ডি পয়েন্টে আমাদের ভলিউম ছিল V4, সেখান থেকে চলে গেলাম V1 এ, খুব ফাস্ট কম্প্রেস করব। তাহলে ফাস্ট কম্প্রেস করলে এটা হবে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তাহলে টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচার T2 থেকে হবে T1, আর প্রেশার P4 থেকে ইনক্রিজ করে হলো P1, মানে অর্থাৎ ইনিশিয়াল স্টেটে আমি পড়ে চলে গেলাম। তাহলে ডিউরিং অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যে ওয়ার্ক ডান হলো W4, তাহলে সেটা কত হবে, মাইনাস অফ এরিয়া DAFH বা মাইনাস NCV T1 মাইনাস T2। তাহলে দেখো পুরো সাইকেলটাকে যদি এবার আমি একসাথে দেখি তাহলে ঠিক এরকম একটা চিত্র আসবে। দেখো ফার্স্ট স্টেপ আইসোথার্মাল এক্সপানশন। ডিউরিং ফার্স্ট স্টেপ ফ্রম A to B আমরা হিট অ্যাবজর্ব করেছি কতটা, Q1। B থেকে C তে কোনো হিট অ্যাবজর্পশন হয়নি, কারণ এটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন ছিল। দেখো B to C টেম্পারেচার যার জন্য T1 থেকে কমে T2 হয়েছে। তাহলে প্রথমে A থেকে B আইসোথার্মাল এক্সপানশন, ভলিউম V1 থেকে বেড়ে V2 হলো, প্রেশার P1 থেকে কমে P2 হলো, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য Q1 অ্যামাউন্ট অফ হিট আমরা অ্যাবজর্ব করলাম। যে Q1 এর ফর্মুলা দেখো লিখলাম, Q1 ইজ ইকাল টু W1 ইকুয়াল টু কত, NR T1 লগ V2 বাই V1। এবার B থেকে C তে গেলাম সেকেন্ড স্টেপে, যেটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন, টেম্পারেচার কমে গেল, T1 থেকে T2 হলো, ভলিউম ইনক্রিজ করলো V2 থেকে V3, প্রেশার ডিক্রিজ করলো P2 থেকে P3। এবার থার্ড স্টেপে আমি C থেকে D তে এসেছি, এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। ভলিউম দেখো ডিক্রিজ করছে V3 থেকে V4, প্রেশার ইনক্রিজ করলো P3 থেকে P4, টেম্পারেচার কনস্ট্যান্ট T2। টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার সিস্টেম হিট রিলিজ করলো সিঙ্কে কতটা, Q2। সিস্টেম সিঙ্কে হিট রিলিজ করলো কতটা, Q2, এবং এই Q2 এর ভ্যালু আমরা কি পেলাম, দেখো Q2 ইজ ইকাল টু আমরা বললাম W3, যেটা হলো মাইনাস NR T2 লগ V3 বাই V4, NR T2 লগ V3 বাই V4, এটা হচ্ছে Q2 হিট যেটা সিঙ্কে রিলিজ হলো। এইবার দেখো ডি থেকে এতে গেলে লাস্ট স্টেপ, মানে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হলো ফ্রম ডি টু এ। P4 V4 T2 তে ছিলাম, সেখান থেকে চলে গেলাম P1 V1 T1, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, টেম্পারেচার ইনক্রিজ করলো T2 থেকে T1, ভলিউম কমালাম V4 থেকে V1, প্রেশার বাড়লো P4 থেকে P1। এই আমার কমপ্লিট কার্নোট সাইকেল। তাহলে পুরো সাইকেলটা কমপ্লিট করার জন্য দেখো আমি ফ্রম আইসোথার্মাল এক্সপানশন A to B হিট অ্যাবজর্ব করেছে ওয়ার্কিং সাবস্টেন্স, আর আইসোথার্মাল কম্প্রেশন C থেকে D তে হিট রিলিজ করেছে টু দ্য সিঙ্ক Q2। এই Q1 আর Q2 ফর্মুলা আমরা পেয়ে গেছি। এবার আমরা কি বলেছিলাম, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কত হয়, আমাদের এই কার্নোট সিস্টেম বা কার্নোট সাইকেল যে ওয়ার্ক ডান করলো যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে, দেখো আমরা বলি যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কত হয়। এবার আমরা ওয়ার্ক ডানের ক্যালকুলেশনটা দেখো যদি আমরা দেখি, তাহলে হিট ইঞ্জিনের ক্ষেত্রে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য কার্নোট ইঞ্জিন W কি হবে, যে হিটটা অ্যাবজর্ব করলাম মাইনাস Q2, Q1 মাইনাস Q2, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। এবার দেখো আমার নেট ওয়ার্ক ডানকে আমি এভাবেও ভাবতে পারি, নেট ওয়ার্ক ডান W ইজ ইকাল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। নেট ওয়ার্ক ডান হচ্ছে এটা হবে চারটে স্টেপ। প্রথম স্টেপে W1 ওয়ার্ক ডান করেছো, পরের স্টেপে W2, পরের স্টেপে W3, পরের স্টেপে W4। এবার দেখো যদি আমি টোটাল ওয়ার্ক ডান হিসেব করি, W1 এর ভ্যালু ছিল NR T1 লগ V3 বাই V4, NR T1 লগ V2 বাই V1, এটা ছিল W1।
W2 হচ্ছে NCV T1 মাইনাস T2। W3 দেখো, W3 হচ্ছে যেটা আইসোথার্মাল এক্সপানশনে আমরা করেছি, W3 দেখো মাইনাস nRT2 log V3 বাই V4। ঠিক আছে, এই যে W3 এখানেও তুমি পাবে, এই যে W3 দেখো, এই যে W3 আমরা এখানে লিখেছিলাম, এই যে W3, এই যে মাইনাস nRT2 log V3 বাই V4। ঠিক আছে, তাহলে এই W3 জায়গায় মাইনাস nRT2 log V3 বাই V4, আর W4 হচ্ছে আবার দেখো মাইনাস NCV T1 মাইনাস T2। তাহলে দেখো এই পার্টটা কেটে গেল, তাহলে আমার নেট ওয়ার্ক ডান তাহলে কত হলো, nRT1 log V2 বাই V1 মাইনাস nRT2 log V3 বাই V4, nRT2 log V3 বাই V4, এটা হলো আমার W, নেট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এই যে কার্নট সাইকেলটা আমরা দেখছি, এই একটা কমপ্লিট কার্নট সাইকেলে আমার ওয়ার্ক ডান হলো তাহলে কত, 4টে স্টেপের ওয়ার্ক ডানকে যোগ করে nRT1 log V2 বাই V1 মাইনাস nRT2 log V3 বাই V4। এইবার আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, দেখো আমার এখানে এই যে B থেকে C এটা তো অ্যাডিয়াবেটিক এক্সপানশন ফ্রম B টু C, আবার D থেকে A এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে বিতে যখন আমি আছি আমার টেম্পারেচার কত আছে T1, আর সিতে টেম্পারেচার কত T2। বি পয়েন্টে আমার ভলিউম কত V2, আর সি পয়েন্টে ভলিউম কত হয়েছে কম্প্রেস এক্সপানশনের পরে V3। তাহলে আমরা এখানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন থেকে একটা লাইন লিখতে পারি, দেখো T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। কারণ বি থেকে সি অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়েছে, তো অ্যাডিয়াবেটিক এক্সপানশন আমরা এই ফর্মুলা শিখেছি T V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আবার দেখো ডি থেকে এ, এই ডি থেকে এতে আমার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়েছে, ডি পয়েন্টে টেম্পারেচার T2 ভলিউম V4, আর এ পয়েন্টে T1 V1। তাহলে এখানেও কিন্তু আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে কি T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, দেখো তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তাহলে আমরা কি লিখতে পারি, ফ্রম বি টু সি। দেখো তাহলে ফ্রম বি টু সি কি পেলাম আমরা, দেখো ফ্রম বি টু সি, এই যে ফ্রম বি থেকে সি T1 V2 গামা মাইনাস 1 T2 V3 গামা মাইনাস 1। তাহলে লিখি আমরা T1 V2 গামা মাইনাস 1 T2 V3 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি T1 বাই T2 ইজিক্যাল টু V3 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা বি থেকে সি। আরেকটা আবার দেখো ফ্রম ডি টু এ, ডি থেকে এতে আমরা কি লিখতে পারি, ফ্রম ডি টু এ। দেখো লিখেছি আমরা এই যে ডি থেকে এ, তাহলে ফ্রম ডি টু এ কি হচ্ছে T2 V4 গামা মাইনাস 1। তাহলে কি আছে T2 V4 গামা মাইনাস 1, আরেকটা আছে দেখো T1 V1 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T1 বাই T2 ইজিক্যাল টু V4 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এবার দেখো এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা লিখতে পাচ্ছি V3 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু V4 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখান থেকে বলা যায় দেখো V3 বাই V2 ইজিক্যাল টু V4 বাই V1, বা আমরা বলতে পারি অর দিয়ে V3 বাই V4 ইজিক্যাল টু V2
বাই V1। তাহলে এই লাইনটা আমাদের কিন্তু খুব কাজে লাগবে। এবার দেখো তাহলে কি পেলে, V3 বাই V4 ইজ ইকাল টু V2 বাই V1। তাহলে দুটো যে অ্যাডিয়েবেটিক প্রসেস হলো, অ্যাডিয়েবেটিক কম্প্রেশন আর অ্যাডিয়েবেটিক এক্সপানশন, সেই দুটোকে আমরা যদি ইউজ করি তাহলে আমরা এই রিলেশনটা পেলাম, V3 বাই V4 ইজ ইকাল টু V2 বাই V1। এবার আমাকে বার করতে হবে কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সি। তাহলে দেখো এবার এফিসিয়েন্সি বেরোবে কি করে, এফিসিয়েন্সি অফ কার্নট ইঞ্জিন। দেখো যে কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা শিখেছি এফিসিয়েন্সি ইটা দিয়ে লেখে, সেটা হচ্ছে W বাই Q1, অর্থাৎ যে ওয়ার্ক ডানটা হলো তাকে ডিভাইড করতে হবে আমার ওয়ার্কিং সাবস্ট্যান্স কতটা হিট অ্যাবজর্ব করলো, W বাই Q1। এবার দেখো ডাব্লিউর ভ্যালু আমরা পেয়েছি কত, এই যে 1 নম্বর ইকুয়েশনে বার করা আছে nRT1 log V2 বাই V1 মাইনাস nRT2 log V3 বাই V4। তাহলে আমরা লিখতে পারি nRT1 log V2 বাই V1 মাইনাস nRT2 log V3 বাই V4 আর ডিভাইডেড বাই Q1। Q1 তো আমরা আগেই বের করেছি, nRT1 log V2 বাই V1, এটাই ছিল Q1। Q1 আর W1 সমান হয়, তাহলে Q1 আর W1 সমান হয়, তাহলে আমরা Q1 এর জায়গায় nRT1 log V2 বাই V1 লিখে দেবো। এটা আমাদের আগেই বার করা আছে, দেখো স্টেপ 1-এ আমরা করেছিলাম। তাহলে এবার ইটা কত হলো, W বাই Q1, তার ভ্যালু কি দাঁড়ালো দেখো। এইবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো আমরা অলরেডি এখানে প্রুভ করলাম, দেখো V3 বাই V4 ইকুয়াল টু V2 বাই V1। তাহলে এই যে V3 বাই V4টা আছে, এই V3 বাই V4 এর জায়গায় আমরা V2 বাই V1 পুট করব। তাহলে কি হবে, nRT1 log V2 বাই V1 মাইনাস nRT2 log V3 বাই V4। V3 বাই V4 লিখবো না, তার জায়গায় তাহলে বসাবো V3 বাই V4 এর জায়গায় বসবে V2 বাই V1, আর নিচে কি আছে nRT1 log V2 বাই V1। তাহলে এবার দেখো log V2 বাই V1 যদি ওপর থেকে কমন নাও তাহলে নিচে log V2 বাই V1 কেটে যাবে, nR কেটে যাবে, তাহলে আমার ইটা তাহলে কি দাঁড়াবে, T1 মাইনাস T2 বাই T1। বাকি সব দেখো কেটে যাবে, nR ক্যান্সেল, লগের টার্মটা ক্যান্সেল, তার মানে আমার হলো 1 মাইনাস T2 বাই T1। তাহলে ইটার ফর্মুলা হলো 1 মাইনাস T2 বাই T1। তাহলে আমরা সাধারণত এফিসিয়েন্সি পার্সেন্টে লেখে, তাহলে এফিসিয়েন্সি ইটা তাহলে আমরা পার্সেন্টে লিখবো 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে কার্নট ইঞ্জিন বা কার্নট সাইকেলের এফিসিয়েন্সি ফর্মুলা, 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এবার দেখো আমরা যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে, ফর এনি হিট ইঞ্জিন, যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কিন্তু শিখেছিলাম যে এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাহলে যদি আমরা এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, তাহলে এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে আমরা এটাও বলতে পারি, তার মানে Q2 বাই Q1 ইজ ইকাল টু T2 বাই T1। Q2 বাই Q1 আর T2 বাই T1 দুটো কি হবে, সেম। তাহলে একটা কার্নট ইঞ্জিন বা কার্নট সাইকেলের এফিসিয়েন্সি হচ্ছে ইটা 1 মাইনাস T2 বাই T1, আর এনি কাইন্ড অফ হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এফিসিয়েন্সি 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে আমরা এখান থেকে এই রিলেশনটাও লিখতে পারি Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1। তাহলে এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অফ কার্নট সাইকেল। তাহলে এই যে আমরা কথাটা বলছিলাম এফিসিয়েন্সি অফ কার্নট সাইকেল, তাহলে এফিসিয়েন্সির ফর্মুলা আমরা বলেছিলাম দেখো 1 মাইনাস T2 বাই T1 বা হতে পারে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের পরীক্ষায় করতে দেয়, আর অঙ্ক দেবে, অঙ্ক দিলে আমরা ডাইরেক্ট ফর্মুলাগুলো ইউজ করব। এফিসিয়েন্সির ফর্মুলা এটা, অথবা হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির জন্য এই ফর্মুলা, আর একটা ফর্মুলা এটা আমাদের লাগবে Q2 বাই Q1 T2 বাই T1। এবার মনে রাখতে হবে একটা জিনিস, তাহলে কার্নট সাইকেল হচ্ছে বা কার্নট ইঞ্জিন যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে রিভার্সিবল বা সাইক্লিক
একটা ইঞ্জিন বা সাইক্লিক প্রসেস। তাহলে এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু তাহলে মনে রাখতে হবে নেট চেঞ্জ অফ এন্ট্রপি জিরো। আমাকে যদি প্রশ্ন করে যে কার্নট সাইকেলের নেট চেঞ্জ অফ এন্ট্রপি কত, তাহলে আমরা বলবো নেট চেঞ্জ অফ এন্ট্রপি জিরো। নেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? জিরো। সাইক্লিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ, ইন্টারনাল এনার্জি চেঞ্জ এগুলো জিরো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কার্নট সাইকেলের থিওরি। এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।